কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতুয়া সম্প্রদায়ের এই অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ফ্যাসিবাদের পক্ষে শক্তিগুলো যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দৃষ্টি রাখার আহ্বান জানান তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম মতুয়া সম্প্রদায় শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিনিধি সম্মেলন করেছে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী ভবিষ্যতে যেন সম অধিকার পায় সেই দাবি ঘুরে ফিরে আসে সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিদের বক্তব্যে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট, হত্যা, ধর্ষণ পর্যন্ত লিপ্ত রয়েছে। আজ সময় এসেছে বিচার চাইবার। অনুষ্ঠানে অতীতের সব তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র ক্ষমতায় গেলে এই সম্প্রদায়ের উত্থাপিত দাবি পূরণ করার প্রতিশ্রুতিও দেন তিনি। দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। কারো দলীয় স্বার্থ না দেখে সরকারকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ধর্মীয় পরিচয়কে কেউ যেন দলীয় এজেন্ডা হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখারও কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন। শফিকুল হক, ৭১, ঢাকা। অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই রাজনৈতিক দলকে এই সরকার সময় বেঁধে দিতে পারে না, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, অনির্বাচিত সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা বলেন, তাদের নেতাকর্মীরা কোনো হঠকারী রাজনীতির সাথে যুক্ত নয়। তারা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করতে চায়, তারা একটা সুযোগ খুঁজছে। তারা যে সুযোগ খুঁজছে সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। আপনারা যদি সেই সুযোগ এই দেশে তৈরি করতে চান, আবারও বড় ধরনের কোনো ভয়ঙ্কর কোনো বিষয়ের অবতারণা হবে, সে বিষয়ে আপনাদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়েছে অন্তর্বর্তী সরকার। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার কোনো নির্দেশনা এই সরকার দিতে পারে না। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানান সালাউদ্দিন। নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। জামায়াতকে উদ্দেশ্যে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে নির্বাচনী প্রচারণার দৌড়ে, তাদের সব অপপ্রচার বন্ধ হয়ে যাবে বলেও মত এই নেতার। এই প্রচারণার দৌড়ে
যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। নির্বাচনের আগে নানা রকম কথা বলে ভোটারদের মন গলানোর চেষ্টা করছে জামায়াত। তাদের কাছ থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লার মুরাদনগরের শ্রীকাল সরকারি কলেজ মাঠে শনিবার এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় কায়কোবাদ বলেন, ১৯৭৫ সালে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। ২০০১ সালে বেগম জিয়া তাদের ১৮টি আসন এবং ২ জনকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, যে কারণে তারা দলকে সংগঠিত করতে পেরেছে। এখন সংগঠিত হয়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধেই কথা বলছে। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন কায়কোবাদ। জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমস্ত অপবাদ করেন, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল গঠনের মাধ্যমে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল, জামাতকে নিষিদ্ধ করেছিল, আপনাদের কি সেই কথা মনে আছে? সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা ফিরিয়ে দিয়েছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো যার যার অবস্থানে অনড় আছে। বিএনপি বলছে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে গণভোটের দাবি জানাচ্ছে কিছু দল, আর জামায়াতের দাবি একই দিন 2 নির্বাচন ভোটে বিরূপ প্রভাব ফেলবে। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সরকারি সিদ্ধান্ত নেবে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। নির্বাচন সামনে এলেই আলোচনায় আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার নিয়েই এবার স্ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে আলোচনায় ইশতেহার ছাপিয়ে সামনে এসেছে গণভোটের বিষয়। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, ঐকমত্যের বিষয়গুলোকে অযথা সামনে এনে আগামী নির্বাচনকে ফেলা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে। যেগুলো ডিসকানেক্ট আছে, যেগুলো আমাদের দ্বিমত আছে, সেগুলো কিভাবে রিজলভ করব, এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই পলিটিক্যাল যে আলোচনা, যে আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। জামায়াতের অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনার আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামায়াতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু একটা আবদারের সুরে বলতে চাই, যে বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা সুর সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। তবে বিএনপির দাবি, কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে না, তারা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে। এই দলগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিত্র না থাকলে তাইলে কিন্তু এটাকে গ্রহণ করা যাবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে গণভোট নিয়ে সরকার কি করবে, সেই বিষয়টি আবারও পরিষ্কার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবেন, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে, এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। দেশের মানুষকে হত্যা করে হাসিনা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান তিনি। আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। আবারও রণক্ষেত্রে পরিণত হলো শাহবাগ। এবার 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কলম নিক্ষেপ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শাহবাগের দিকে শিক্ষকরা মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।
এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের উপর টিয়ার শেল, জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। শনিবার দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল সহকারে শাহবাগে এলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে প্রাথমিক সহকারী শিক্ষকেরা। এক পর্যায়ে শিক্ষকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সাথে শিক্ষকদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টা ধরে চলা এই সংঘর্ষের পর শিক্ষকেরা পিছু হটতে বাধ্য হন। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আমাদের উপরে অত্যাচারটা করতে পারলো, আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে পারলো। আমরা কোনো দাবি করতে পারবো না, আমরা কোনো করতে পারবো না। পানি ঢেলে, গরম পানি ঢেলে আমাদেরকে অত্যাচার করেছে এবং আমাদের অনেক সহকারী সেখানে আহত। পুলিশ বাহিনী আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে। তবে পুলিশ জানায় কোনো কর্মসূচির ঘোষণা দিয়েও শিক্ষকদের উস্কানিতে এই সংঘর্ষের সূচনা হয়। ওনারা যে কি বুঝবে আল্লাহ জানে। ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের হচ্ছে তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। এই হচ্ছে বিষয়। একেবারে শান্তিপূর্ণ একটা সেটেল একটা বিষয় ছিল, যেটা ওনাদের সাথে নেতৃত্বের সাথে বা ওনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সবার সাথে কথা বলে কিন্তু আমরা সমাধান করে ফেলছি। সংঘর্ষের পর শিক্ষকেরা পুনরায় শহীদ মিনারে জড়ো হয়ে আগামীকাল থেকে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা করে। সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায়, আমাদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এর আগে ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে 4টি সংগঠনের শিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে শহীদ মিনারে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। বিদেশি কোম্পানির লাইসেন্স ফি ১২ লাখ টাকা, অথচ দেশীয় কোম্পানির সেই লাইসেন্স ফি ২৫ লাখ টাকা। বিদেশি প্রতিষ্ঠানকে এমন সুবিধা দিয়ে সংস্কার করা হচ্ছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের। শনিবার মতবিনিময় সভায় নতুন এই অধ্যাদেশ নিয়ে এমন শঙ্কা জানান প্রযুক্তি খাতের প্রতিনিধিরা। বলেন, জুলাই পরবর্তী সরকারের কাছে এমন বৈষম্যমূলক আইন অপ্রত্যাশিত। দেশীয় কোম্পানিগুলোর স্বার্থ সংরক্ষণ করা না হলে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য কিছু মৌলিক সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় সংস্কার শুরু হয় টেলিযোগাযোগ খাতের। টেলিযোগাযোগের মতন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের উদ্যোগে প্রত্যাশা নিয়ে অপেক্ষায় ছিলেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু খসড়া অধ্যাদেশ তৈরির পর চক্ষু ছানাবড়া দেশীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর। কারণ বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে দ্বিগুণেরও বেশি লাইসেন্স ফি দিতে হবে বাংলাদেশি কোম্পানিগুলোকে। এইটা কি ধরনের বৈষম্য আমার আসলে বোধগম্য হয় না, যে এটা কি ধরনের নীতিমালা হতে পারে যেখানে আমরা এবার সুযোগ তৈরি করছি বিদেশি উদ্যোক্তাদের জন্য। এখানে শেষ নয়, খসড়া অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সমন্বয়ে গঠিত 5 জনের কমিটি, যেখানে রাখা হয়নি বিটিআরসির মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাউকে। আনফরচুনেটলি আমাদের যে নতুন নীতি বা নতুন যে আইন বা যে গাইডলাইনের খসড়া আমরা দেখছি, সেখানে কিন্তু এটা শুধু বিদেশিদেরকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা বলে মনে হচ্ছে আমাদের কাছে। 97 সেকশনে একটা মাত্র কথা, ইন্টারনেট কখনো বন্ধ হতে পারে না। এটা কি প্র্যাকটিক্যাল? একটা সরকারের জাতীয় প্রয়োজনে কখনো কি কোনো একটা নির্দিষ্ট অংশের জন্য সার্ভিস বন্ধ করতে হতে পারে না? তাহলে এই কথাটা না বলে আমি একটা প্রোটোকলে যাই, যেন আমাদের যেরকম ইতিহাস আছে যে বন্ধ করা হয়েছে কিন্তু কেউ দায়িত্ব নিতে রাজি না, একটা প্রোটোকলে যাই যে চিফ জাস্টিসের অনুমোদন লাগবে বা প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে কিংবা রাষ্ট্রপতি অনুমোদন লাগবে। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের আয়োজনে দেশীয় উদ্যোক্তারা বলেন, বিদেশিদের নয় বরং দেশীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় সরকার দ্রুত খসড়া অধ্যাদেশ সংশোধন করবে। 13 তারিখের পরে নীতিমালা যদি অনুমোদন হয় এবং দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ যদি সুরক্ষা না হয়, সকলকে আহ্বান করব যে আপনারা আইনের মাধ্যমে এটা মোকাবেলা করেন। তবে টেলিযোগাযোগ অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো প্রত্যাশা মেটাতে পারবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটা আসলে এগুলি কিছুই না, এগুলো একটা আওড়া ধরা লাগাই দিয়ে উনি উনার মিশনটা কমপ্লিট করবেন। সেই মিশনের মধ্যে ভাই আপনারা নাই, এটা মেনে নেন। মানতে খুব কষ্ট হয়, রিয়েলিটি মেনে নেন। 2 মাস অপেক্ষা করেন, তারপর যাওয়া হবে। রাকিব হাসান, ৭১, ঢাকা। দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই, ফলে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। জানান এ ব্যাপারে চালানো হচ্ছে অভিযান। তারপরও 1 সপ্তাহে নিয়ন্ত্রণে না এলে আমদানির অনুমতির বিষয়ে ভাববে সরকার। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে দাম।
আর কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি ক্যাবের। বাঙালির রসনাবিলাসে অতি প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, যার সিংহভাগের চাহিদাই মিটে অভ্যন্তরীণ উৎস থেকে, আর বাকিটার যোগান আসে আমদানির মাধ্যমে। তারপরও বিভিন্ন সময়ে নানা অজুহাতে অস্থির হওয়ার নজির রয়েছে মশলা জাতীয় পণ্যটির। তবে এ বছর উৎপাদন ভালো হওয়ায় বন্ধ রয়েছে আমদানি। এজন্য 800 আবেদন পড়লেও তাতে সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সপ্তাহখানেক ধরে কারণ ছাড়াই কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে এই কৃষি পণ্যের দাম। আর টিসিবির হিসেবে মাসের ব্যবধানে যা 50%। ফলে বর্তমানে 1 কেজি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 120 টাকা পর্যন্ত। অবশ্য এই দর গত বছরের একই সময়ের চেয়ে কিছুটা কম। এখন দাম বাড়ছে যেহেতু আমি যেহেতু মাসে 10 কেজি নিতাম, এখন 5 কেজি নিছে। 60 টাকা 70 টাকা ছিল, এটা ইয়ার মতন ছিল, কিন্তু সবকিছু মিলে আমাদের এটা জন্য খুব কষ্ট হয়ে গেছে। মাছ তরকারি কিনে পেঁয়াজ কিনতে গেলে তো সমস্যাই। ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর আমদানি হলেও এবারের চিত্র ভিন্ন। ফলে মৌসুমের শেষ সময়ে এসে টান পড়েছে সরবরাহে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে। এ সময় কারসাজির অভিযোগ উড়িয়ে দিয়ে তারা বলেন, ডিসেম্বরের শুরুতে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসলে কমতে শুরু করবে দাম। এখন আমার চাহিদা 20 বস্তা, আমি হাটে অর্ডার দিলে পাই 5 বস্তা। এই শর্টের কারণে বাজারটা বাড়ে। এবার তো পেঁয়াজের বাজার বাড়ে নাই, হঠাৎ করে মালটা একটু শর্টের দিকে হয়ে গেছে, এই কারণে বাজারটা একটু বেশি। সবশেষ অর্থ বছরে পেঁয়াজের উৎপাদন হয়েছে 44 লাখ টনের উপরে, যা আগের বছরের চেয়ে প্রায় 5.5 লাখ টন বেশি। অথচ চাহিদা 30 লাখ টনের আশপাশে। যদিও সরকারের এই হিসেব সঠিক নয় বলে দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। পার ডে আমার 7000 টন পেঁয়াজ লাগে, তাহলে প্রতিদিন আপনার অলমোস্ট প্লাস মাইনাস 20 কোটি টাকা কিন্তু ভোক্তার পকেট থেকে যাচ্ছে। অর্থাৎ 18 কোটি মানুষ তার পকেট থেকে আপনার 40 থেকে 50 টাকা পার কেজি পেঁয়াজে চলে যাচ্ছে। এখন আপনি কৃষককে প্রোটেকশন দেবেন, কিন্তু আপনি 18 কোটি মানুষকে, ভোক্তাকে আপনি বেশি দামে পেঁয়াজ খাবে, এটা তো আসলে ভাবার দরকার। এদিকে বাণিজ্য সচিব বলছেন, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাড়তি মুনাফার উদ্দেশ্যে কারসাজি করে দাম বাড়িয়েছে একটি মহল, যাদের বিরুদ্ধে অভিযানের কথাও বলেন তিনি। আমাদের দেশে এবছরে আমাদের নিজস্ব পেঁয়াজ একদম 100% স্বয়ংসম্পূর্ণ। কারসাজির বিরুদ্ধে আমাদের কিছু কাজ করতে হচ্ছে, সেটা আমরা করতেছি, কিন্তু আমরা আইপি বিষয়টা আরো খারাপ না হলে দিব না। আইপির ব্যাপারটা আমরা ভাববো, এই সপ্তাহ ভাবতে হবে। এদিকে দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। মইনুল হাসান, 71, ঢাকা। খুলে দেয়া হলো কমলাপুরের টিটিপাড়া আন্ডারপাস। এর মাধ্যমে শেষ হলো প্রায় 2 বছরের চরম দুর্ভোগ আর রেল ক্রসিংয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্টের অবসান। 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন আর 2 লেনে চলবে রিক্সা ও পথচারীরা। আন্ডারপাসটি চালু হওয়ায় খুশি চালক, যাত্রী এবং এলাকাবাসী। তবে কর্তৃপক্ষ বলছে 2 পাশে ট্রাফিক দ্বারা চলাচল নিয়ন্ত্রণের কথা। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে গাড়ি চলবে কমলাপুর টিটিপাড়া আন্ডারপাস দিয়ে। 5 মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এই আন্ডারপাস দিয়ে। আর 2 পাশের আলাদা 2টি লেনে চলবে রিক্সা, ভ্যান ও সাইকেল। পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। টিটিপাড়া আন্ডারপাসটি খুলে দেওয়ার মধ্যে দিয়ে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়ক যোগাযোগে ভোগান্তি কমবে। কারণ আগের মতো আর ট্রেনের সিগন্যালের জন্য ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না রেল লাইনের দুপাশে। অনেক ভালো লাগতেছে। দীর্ঘ 18 মাসের যে কষ্ট, মানুষের যে ভোগান্তি, এটা আসলে দূর হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার বিশাল একটা যানজটের তৈরি হতো, যেটা যানজট প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সমস্যা হয়ে থাকতো। সেই সমস্যা দূর হয়েছে আন্ডারপাসের কারণে। এই রাস্তাটা উদ্বোধন করে টিটিপাড়াতে যারা আসবে, আসার সময় এটা ইউটার্ন নেওয়ার সময় এখানে একটা সংঘর্ষ বাঁচবে। এটা যত দ্রুত এটা সমাধান করা উচিত। আন্ডারগ্রাউন্ডটা হওয়ার কারণে এটা ওখানে একটু অনেক জ্যাম কমলো, বিভাগের জ্যাম কমলো, এবং হুমেন সাহেবের যে রাস্তাটা আছে ওটাও জ্যাম কমলো। কর্তৃপক্ষ বলছে আন্ডারপাসের চলাচলের দিক নির্দেশনা দেয়া আছে। এছাড়া এর 2 পাশে ট্রাফিক দ্বারা নিয়ন্ত্রণের কথাও বলেন তারা। আমাদের এই টিটিপাড়া আন্ডারপাসে অনেকগুলো সাইনেজ দেওয়া আছে, যে দিক দিয়ে প্রবেশ করবে এবং কোন দিক দিয়ে বেরোবে, প্রতিটা জায়গায় আমাদের আলাদা করে সাইনেজ দেওয়া আছে। এবং সেই সাথে আমাদের রিক্সা লেন এবং মোটরযান প্রবেশ নিষেধ যে জায়গাগুলোতে, এগুলো তো আলাদা করে সাইনেজ দেওয়া আছে। ট্রাফিক বলছে যে তাদের দায়িত্বপূর্ণ এলাকা তারা যেভাবে নিয়ম শৃঙ্খলার ভিতরে সেটা তারা নিয়ন্ত্রণ করবে। আর আমাদের তরফ থেকে আমাদের একটা রিকোয়েস্ট হয়েছে যে আমরা চেষ্টা করব যে যেই লেনে চলার কথা
আপনাদের মাধ্যমে আমরা পাবলিককে বলতে চাই তারা যাতে ঠিক সেভাবে চলে। মূল সড়ক থেকে 11 মিটার নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করায় বর্ষায় যেন পানি না জমে তার জন্যও আছে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা। এই অঞ্চলটা আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়, তো জলাবদ্ধতা নিরসন করার জন্য আমাদের প্রকল্পের একদম প্রথম থেকেই এটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান ছিল এবং সেটার আওতায় আমাদের এখানে একটা শক্তিশালী পাম্প হাউস নির্মাণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো পানি এখানে জমার কোনো সম্ভাবনা নেই। যদিও কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রো রেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে বেশ সময় লাগবে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। বৈষম্য কমাতে শুধু আইন নয়, দরকার সামাজিক আন্দোলন, এমন অভিমত উঠে এসেছে বৈষম্য বিরোধী আইন বাস্তবায়ন নিয়ে আয়োজিত নাগরিক সম্মেলনের বক্তারা। অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেছেন, রাজনৈতিক বৈষম্য এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, আর বৈষম্য নিরসন ছাড়া গণতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল অঙ্গীকার ছিল সকল বৈষম্য দূর করা, কিন্তু ৫৪ বছরেও সেই চিত্র বদলায়নি। বৈষম্য বিরোধী আইন প্রবর্তনের উদ্যোগ নেওয়া হলেও ৩ বছর ধরে তারও কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ঘটে জুলাই গণঅভ্যুত্থান। শনিবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপের এই আয়োজন। আমরা চাই এদেশের সকল মানুষ তারা বৈষম্যহীন ভাবে থাকুক। আমরা তো চাই আমাদের যে মায়ের ভাষা, আমরা যে ভাষাটা শিখেছি সেই ভাষাটা অন্তত মায়ের সাথে কথা বলতে পারি রাস্তায় বের হলে। আমাদের আগে আপনাদেরকে প্রাধান্য দেওয়া হয়, কেন আপনারা বড় বড় বাড়ি থাকেন, বড় বড় গাড়ি চালান, এজন্য আপনাদের প্রাধান্য দেওয়া হয়। আর আমরা আমাদের গায়ে ময়লা, আমাদের কাপড় পরিষ্কার না আপনাদের মতো, এজন্য আমাদের কিন্তু সবার আগে আমরা ভোট কেন্দ্রে কিন্তু আমরাই ভোট দিতে যাই। বক্তারা বলেন, শুধু আইন নয়, বৈষম্য দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। এতগুলো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে অন্য কোন সম্প্রদায়ের লোক নাই। আরে উপাচার্য বাদ দেন, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, প্রক্টর। ঐক্যমত কমিশনের তার অন্য জিনিস নিয়ে আছে, কে ক্ষমতা যাবে, কারে কারো টেনে ধরবো, পিআর আছে। সংস্কারের কথা কেন আসলো? বৈষম্য বিরুদ্ধে কার্যকর কোনো আইন করে নাই। মনে না করে যে আমি একটা রিলিজিয়ন, আমি একটা মাইনরিটি, একটা কমিউনিটি, রাইট? এরকম যেন মনে না করে, তারা চিন্তা করে জাস্ট লাইক এনি আদার সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমিও মেইন স্ট্রিম এখানে আছি। এ সময় রাজনৈতিক দলগুলোরও দায়বদ্ধতার কথা উল্লেখ করে বক্তারা সতর্ক করেন, বৈষম্য নিরসন না হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে না, আবার মাথাচাড়া দেবে স্বৈরতন্ত্র। সব প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আমরা দেখছি যে এখন পর্যন্ত সবার ক্ষেত্রে নির্দিষ্ট যে প্রতিকার পাওয়া দরকার সেগুলোর ব্যবস্থা আমাদের আইনে নেই। দেখলেন যে প্রতিবন্ধীদের জন্য আছে, নারীদের জন্য কিছু কিছু আছে, কোনো কোনো ক্ষেত্রে আবার অন্যদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, তাহলে ভবিষ্যতে গণতন্ত্র সুরক্ষিত থাকবে না। যে যদি সেই বৈষম্য অব্যাহত থাকে এবং সেটা যদি গভীর হয়, সেটা যে শুধুমাত্র আমার ন্যায় বিচার বা আমার সংস্কারকে বাধাগ্রস্ত করবে না, সে একসময় গণতন্ত্র এবং উন্নয়নকেও বিপন্ন করে দিবে। সংলাপে অ্যাটর্নি জেনারেল জানান, রাজনৈতিক দর্শন ও অপরাধীকরণের মাধ্যমে দেশে রাজনৈতিক বৈষম্যকে ক্যান্সারে পরিণত করা হয়েছে। রাজনৈতিক বৈষম্য গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। বৈষম্য বিরোধী খসড়া আইনের বিচ্যুতি শনাক্ত করে বাস্তবায়নে সরকারের জরুরি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন অতিথিরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।